রাইম অ্যাড দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমরা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স এটা শুরু করব। প্রথমেই আমরা ব্যান্ড তত্ত্বটা একটু রিভিউ করি। ব্যান্ড তত্ত্ব আমরা যেভাবে আগে পড়াইছিলাম ওইভাবেই শুরু করি। যে হাইড্রোজেন 1, তার মানে এটা হলো 1s1, 2s0, 2p0, 3s0, এরকম চলতে থাকবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে। এটা যদি আমরা দেখি, সাধারণত আমরা 1s কে আমরা এইভাবে লিখি আর এখানে একটা তীর চিহ্ন দিয়ে দেই। এটা উপরের দিকে দেই বা নিচের দিকে দেই, যে কোনোটা হইতে পারে। ঠিক আছে, তার মানে হলো n হলো 1, প্রধান কোয়ান্টাম নাম্বার হলো 1, সহকারী কোয়ান্টাম নাম্বার l হলো 0, আর হলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ml, এটাও 0। তারপরে স্পিন কোয়ান্টাম নাম্বার এই হইতে পারে ½ অথবা, ঠিক আছে। তাহলে আমরা এটা জানি, এবং আমরা আরো জানি যে পাউলির বর্জন নীতি অনুযায়ী কোন অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, এবং এদের 4টা কোয়ান্টাম নাম্বার কখনোই কি হবে না, এক হবে না। 3টা এক হইলো, চতুর্থটা স্পিনটা কি হবে, ভিন্ন হবে। তাহলে একটা অরবিটালে 2টা ইলেকট্রন যদি থাকে, তাহলে একটা স্পিন হাফ হলে আরেকটা মাইনাস হাফ হয়। এবং এটা পরমাণু খুব ভালোভাবে এটা মেনটেন করতে পারে। কে পারে এটা মেনটেন করতে? পরমাণু এটা মেনটেন করতে পারে। এখন যখন আমরা H2 দেখব, H2 তার মানে দুইটা হাইড্রোজেন কি করলো, যৌগ গঠন করতেছে। এবং এইখানে আমরা জানি এটা হলো সমযোজী বন্ধন। তাহলে এরা কি করতেছে, ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে ইলেকট্রন শেয়ার করতেছে, এবং এইখানে দুইটা ইলেকট্রন এরা শেয়ার করলো। এখন দুইটা ইলেকট্রন তো দুইটা পরমাণু থেকে আসছে। এদের n কত? এটারও 1, এটারও 1। l কত? এটারও 0, এটারও 0। ml কত? এইটারও 0, এইটারও 0। তাহলে s কত? আমরা কেমনে বলবো? তাহলে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন শেয়ার করছে, তার মানে একটা শক্তি মানে দুইটা ইলেকট্রন আছে। এবং তারা দুইটা হাইড্রোজেন কি মানে করতেছে, কি বলে, দুইটা হাইড্রোজেনই এদের প্রেজেন্স আছে, ইলেকট্রন শেয়ার করতেছে। তাহলে এই যে এখানে স্পিন, এটারও প্লাস হাফ হইতে পারে, এটারও প্লাস হাফ হইতে পারে, এইটারও মাইনাস হাফ হইতে পারে, এদিকেও মাইনাস হাফ হইতে পারে, এটার প্লাস হাফ হইতে পারে, এটার মাইনাস হাফ হতে পারে, এটার মাইনাস হাফ হতে পারে, এটার প্লাস হাফ হতে পারে। তাহলে আমরা যদি দেখি যে এটা ভিন্ন ভিন্ন কেন হবে, কারণ আমরা আসলে জানি না, স্পিন যে কোনোটাই হইতে পারে, এই চারটা সেটের যে কোনোটাই হইতে পারে। তাহলে আমরা যদি দেখি 50% সম্ভাব্যতা হলো চারটি কোয়ান্টাম নাম্বার এক হয়ে যাওয়ার, কোয়ান্টাম নাম্বার এক হওয়ার। তাহলে এখন পাউলির বর্জন নীতি হলো, এটা হলো ইউনিভার্সাল বা এক্সক্লুসিভ আমরা বলতে পারি। আমরা যদি বলি যে একটা অরবিটাল কি, একটা অরবিটাল হলো একটা শক্তিমান বা একটা এনার্জি ভ্যালু, আইগেন ভ্যালু, সিঙ্গেল এনার্জি ভ্যালু। তাহলে অরবিটাল কি ডিফাইন করে? অরবিটাল ডিফাইন করে সিঙ্গেল এনার্জি ভ্যালু। তাহলে অরবিটাল আসলে সিঙ্গেল এনার্জি ভ্যালু ডিফাইন করে, সিঙ্গেল এনার্জি ভ্যালু ডিফাইন করতেছে, সেটা হলো অরবিটাল। এখন আমরা
পাউলির বর্জন নীতিকে পেতে পারি যে দুইটা ইলেকট্রনের 4 কোয়ান্টাম নাম্বার এক হলে এদের শক্তিমান কখনোই এক হবে না। আমরা এটাকে এইভাবে ডিফাইন করতে পারি কি দুইটা ভিন্ন ভিন্ন ইলেকট্রনের 4টি কোয়ান্টাম নাম্বার এক হলে এদের শক্তিমান কখনোই এক হবে না। এইটাও কিন্তু পাউলির বর্জন নীতি, একটু ঘুরায় আর কি। শক্তিমান এক হবে না মানে তাহলে একই অরবিটালে থাকতে পারবে না, একই অরবিটালে তারা থাকতে পারবে না। শক্তিমান এক না মানে এই যে অরবিটাল মানে হলো সিঙ্গেল, একই শক্তিমান। ঠিক আছে, তাহলে যখন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন করে H2 গঠন করবে তাহলে এরা কিন্তু ঘুরে ঘুরে বেড়াবে না যে ওর প্লাস আছে তাহলে ও আমি মাইনাস, ওর সাথে আমি যৌগ গঠন করব, এরকম না। আর ইলেকট্রন গুলার স্পিন এত সহজে বদলানো যায় না, স্পিন বদলানো সো টাফ। চুম্বক ক্ষেত্র, শক্তিশালী চুম্বক ক্ষেত্র লাগে স্পিনটা বদল করতে, তাহলে স্পিন কিন্তু এমনি বদলানো যায় না, স্পিন বদলানো টাফ আছে। তাহলে একটা হলো স্পিন বদলানো যায় না, হ্যাঁ, আবার এরা 4টা কোয়ান্টাম নাম্বার হইলে একই শক্তি স্তরে থাকবে না। আবার যদি আমরা চিন্তা করি তাহলে এই যে ইলেকট্রন গুলা কক্ষপথে কেমনে গমন করে, 1s যদি দেখি, 1s কে আমরা যদি কাটি আসলে এটা এরকম 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 1s। ঠিক আছে, 2s কে যদি আমরা এ করি, 2s হলো এরকম, এখানে আছে 4টা। তার মানে ইলেকট্রন গুলা কি এর কণা ধর্ম আছে, ইলেকট্রনের ধর্ম যদি আমরা দেখি, ধর্ম এর কণা ধর্ম আছে, আবার কি এর তরঙ্গ ধর্ম আছে। আচ্ছা, তাইলে যেহেতু তরঙ্গ আছে, দুইটা ইলেকট্রন যখন এখানে শেয়ার করলো তার মানে কি দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটলো। তাহলে দুইটা তরঙ্গের যদি উপরিপাতন ঘটে, এই যে y1 = a sin 2s pi by lambda ct মাইনাস, আমরা কথার কথা ct না দেই এখানে vt minus x1, আর y2 = a sin 2s pi by lambda vt minus x2। তাহলে দুইটা তরঙ্গের যখন উপরিপাতন ঘটবে তাহলে এখানে কি, হ্যাঁ, এখানে পর্যায়ক্রমিক এই যে এটা সেটা সমদশায় উপরিপাতন ঘটতে পারে, বিপরীত দশায় উপরিপাতন ঘটতে পারে। আর যদি এখানে উপরিপাতন ঘটে তাহলে ব্যান্ড হবে, এই যে ব্যান্ড, এটা হলো ব্রাইট, ডার্ক মানে নিষিদ্ধ, ডার্ক মানে নিষিদ্ধ, এখানে যেতে পারবে না, ব্যান্ড হবে। ডোরা বা ব্যান্ড হবে। তাহলে আমরা যদি বলি যে এখানে আসলে ঘটবেটা কি, যখন এইটা আয়নিক যৌগ বলো, সমযোজী যৌগ বলো, যে কোনো ধরনের যৌগ গঠন করতে যখন যায় পরমাণুগুলা, তখন এদের একটা প্রিপারেশন নিতে হবে, যে যে ইলেকট্রনটা এখানে সে শেয়ার করতেছে বা টেনে আইনে বসাইতেছে তার স্পিন সেম হয়ে যাইতে পারে। বা আমরা যদি বলি আসলে ইলেকট্রন এসে বসবে মানে দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটবে। দুই ভাবে আমরা বলতে পারি যে ইলেকট্রন এসে বসবে মানে ওই ইলেকট্রন একটা তরঙ্গ ধর্ম আছে, আর যে ইলেকট্রনটা ওইখানে আছে তারও তরঙ্গ ধর্ম আছে, তাহলে দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটবে। বা আমরা যদি বলতে পারি ওইভাবে, যদি কেমিস্ট্রির ভাষায় বলি যে দুইটারই স্পিন সেম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এর জন্য সে এমন ভাবে প্রিপারেশন নিবে যেন এইটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়। সে কি করবে, সে তার এনার্জি লাইনটাকে, সিঙ্গেল এনার্জি লাইনটাকে এনার্জি ব্যান্ডে কনভার্ট করবে, একটা রেঞ্জে কনভার্ট করবে। ধরো কি হলো, এই 1s, এটা হলো 1s, এইটা এটা কনভার্ট হয়ে যাবে, এটা কনভার্ট হয়ে যাবে কি
একটা লোয়ার ভ্যালু থাকবে, একটা লোয়ার আপার ভ্যালু থাকবে। তার মানে একটা রেঞ্জের মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে। এটা হলো, এদিকে হলো এনার্জি ভ্যালু, আর এইটা হলো এনার্জি ব্যান্ড। এটা হলো এনার্জি ব্যান্ড। এবং বাড়বে কমবে কোনটা? আসলে কমে কমে, এখানে ভুল হয়ে গেছে, কমে কম বাড়ে বেশি। তাহলে আমরা এটা একটু আবার নতুন করে আঁকি। কমে কম বাড়ে বেশি, কমে কম বাড়ে বেশি। তাহলে এই যে এনার্জি ব্যান্ড, তাহলে এইটা হলো একটা রেঞ্জ অফ এনার্জি, রেঞ্জ অফ এনার্জি। তাহলে এই রেঞ্জের মধ্যে থাকলেই ইলেকট্রন এখানে থাকতে পারবে। তাহলে ধরো দুইটা ইলেকট্রন থাকলো, হাইড্রোজেন দুইটা ইলেকট্রন শেয়ার করে এটা হলো, তাহলে দুইটা ইলেকট্রনের এনার্জি ভিন্ন। আর এনার্জি যদি ভিন্ন হয়, তাহলে চারটা কোয়ান্টাম নাম্বার এক হইলেই কি আর না হইলেই কি কোনো কিছু যায় আসে না? তাহলে যখনই পরমাণু সমূহ কোনো যৌগ গঠন করতে যাবে, সেটা ধাতব বন্ধন হোক, সেটা আয়নিক বন্ধন হোক, সেটা সমযোজী বন্ধন হোক, বা হাইড্রোজেন বন্ধন হোক, যে ধরনের বন্ধনই করতে যাক না কেন, যখন সে ইলেকট্রন শেয়ার করবে, আংশিক বা পুরাপুরি অ্যাবজর্ব করবে, যা যাই করুক না কেন, তখন সে আসলে এই এনার্জি ভ্যালুগুলাকে, সিঙ্গেল এনার্জি ভ্যালুগুলাকে এনার্জি ব্যান্ডে কনভার্ট করে নিবে। এটা হলো অগ্রিম প্রিপারেশন কিসে? যে স্পিন যাই হোক না কেন যেন থাকতে পারে, এবং ইলেকট্রন গুলার এনার্জি পার্শিয়ালি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, পার্শিয়ালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1s যদি আমরা দেখি, ধরো এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হয়, 1s এর একটা ব্যান্ড হয়, আবার এই যে 2s এরও একটা ব্যান্ড হয়, 1s এরও একটা ব্যান্ড হয়, 2s এরও একটা ব্যান্ড হয়। তাহলে ধরো এই 1s এর ব্যান্ড হলো, আর এইদিকে ধরো 2s এর ব্যান্ড হলো, 2s এর ব্যান্ড হলো। তাহলে এই যে দুইটা ব্যান্ড হলো, এইটা হলো ধরো যোজনী ব্যান্ড বলি আমরা, আর এইটা হলো পরিবহন ব্যান্ড। তাহলে যোজনী ব্যান্ড কি? যোজনী অরবিটাল, যোজনী ইলেকট্রন গুলা যে অরবিটালে অবস্থান করে তাকে যোজনী অরবিটাল বলে। আর যোজনী অরবিটাল যে ব্যান্ড ফর্ম করে সেটাকে যোজনী ব্যান্ড বলে। আর যোজনী অরবিটালের ইমিডিয়েট উচ্চ শক্তির অরবিটাল যে ব্যান্ড ফর্ম করে, এটাকে আমরা বলি পরিবহন ব্যান্ড। তাহলে আমরা যদি এগুলো লিখি, যোজনী অরবিটাল যে ব্যান্ড ফর্ম করে তাকে যোজনী ব্যান্ড বলে। তাহলে যোজনী অরবিটালের নিকটতম উচ্চ শক্তির অরবিটাল, যোজনী অরবিটালের নিকটতম উচ্চ শক্তির অরবিটাল যে ব্যান্ড গঠন করে তাকে পরিবহন ব্যান্ড বলে। ঠিক আছে? আর এদের মাঝে যে ব্যান্ড থাকে, এদের মাঝে যদি গ্যাপ থাকে, তাহলে যে ব্যান্ড হয় এটাকে আমরা বলি নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড। পরপর দুটি ব্যান্ডের মধ্যে যদি শক্তি পার্থক্য থাকে, তাহলে ওই শক্তি পার্থক্যকে নিষিদ্ধ ব্যান্ড বলে। পরপর দুটি ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য থাকলে ওই শক্তি পার্থক্যকে নিষিদ্ধ ব্যান্ড বলে।
এবং এইটার স্পেশাল ক্রাইটেরিয়া আছে। সেই স্পেশাল ক্রাইটেরিয়া কি, কোনো ইলেকট্রনের শক্তি থাকলেও নিষিদ্ধ ব্যান্ডে অবস্থান করতে পারে না। কোনো ইলেকট্রনের শক্তি থাকলেও ওই ইলেকট্রন নিষিদ্ধ ব্যান্ডে অবস্থান করতে পারে না। এখন দেখবা কারা পরিবর্তনশীল যোজনী দেখায়। আমরা কেমিস্ট্রিতে পড়ছি যে কিছু কিছু পরমাণু পরিবর্তনশীল যোজনী দেখায়, যে কি কিছু কিছু পরমাণু পরিবর্তনশীল দেখায়, পরিবর্তনশীল যোজনী দেখায়। ঠিক আছে, এরা কিছু আবার কালার মৌল গঠন করে। ধাতুর ক্ষেত্রে আমরা জানি অবস্থান্তর মৌলসমূহ, অন্ত অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজনী দেখায়। তারপরে এই যে কার্বন আছে, তাহলে পরিবর্তনশীল যোজনী কে দেখাবে কে দেখাবে না এইটা নির্ভর করতেছে যে যদি যোজনী অরবিটাল একাধিক হয়। যোজনী অরবিটাল একাধিক হওয়াটা কি বোঝায়, কোন পরমাণুর যোজনী অরবিটাল একাধিক হলে তারা পরিবর্তনশীল যোজনী দেখায়। কার্বন, ফসফরাস, মাঝে মাঝে অক্সিজেনও দেয়, মানে এগুলা মানে যে ক্লোরিন ফ্লোরিন থেকে ধরে এগুলা, হ্যাঁ ক্লোরিন ফ্লোরিন সর্বদাই এক যোজনী দেখায়, কিন্তু তা না, কিন্তু এরা মাঝে মাঝে পরিবর্তনশীল যোজনীও দেখায়, 5 7 3 বিভিন্ন যোজনী দেখায়। এইটার কারণ হলো যদি এই যে একাধিক মানে অরবিটাল, যদি একাধিক অরবিটাল যোজনী অরবিটাল থাকে, আর একাধিক যোজনী অরবিটাল থাকবে কি থাকবে না এটা নির্ভর করে শক্তি গ্যাপের উপর। যেমন কার্বনের ক্ষেত্রে আমরা যদি দেখি, কার্বন 6 1s2 2s2 2p6 আরে 2p6 থেকে 2p4 2p4ও তো না, কি লিখতেছি ছয়টা আবার 2p4 কেমনে, 2p2 3s0 3p0। ঠিক আছে, তাহলে এই যে এইখানে যখন যৌগ গঠন করতে এরা ব্যান্ড ফর্ম করে, ব্যান্ড, হ্যাঁ, তাহলে ধরো এই 2s এর ব্যান্ড আর এই 2p এর ব্যান্ড ওভারল্যাপ হয়ে যায়। 2s এর ব্যান্ড আর 2p এর ব্যান্ড ওভারল্যাপ হয়ে যায়, তখন আমরা ধরো এরকম একটা এইখান থেকে এই পর্যন্ত একটা ব্যান্ড পাই, আর এইটাকে আমরা বলি sp ব্যান্ড, sp হাইব্রিড অরবিটাল। sp হাইব্রিড অরবিটাল। তাহলে এই যে হাইব্রিড অরবিটাল, আসলে এইগুলো হাইব্রিড অরবিটাল, এইগুলোও হাইব্রিড। তাহলে এইটা যেমন 1s হাইব্রিড অরবিটাল, এটা 2s হাইব্রিড অরবিটাল, কিন্তু এখানে যেহেতু দুইটা ওভারল্যাপ হয়ে গেছে, এটা হলো sp হাইব্রিড অরবিটাল। এখন এইটা কোন ধরনের মানে যোজনী দেখায় ওই অনুযায়ী আমরা কখনো এটাকে বলি sp, তারপরে কখনো বলি sp1, কখনো বলি sp2, মানে আমরা আমাদের প্রয়োজন মতো বলি। আসলে যে কেমিস্ট্রিতে বলে না সমশক্তির 6টা অরবিটাল, সরি সমশক্তির 4টা অরবিটালে রূপান্তর হয় এবং 8টা ইলেকট্রন শেয়ার করতে পারে, এই সমশক্তির কোনো কিছু হয় না, কারণ এদের শক্তির ভিন্নতা থাকে। কিন্তু 2s এবং
2p এর ব্যান্ডের মধ্যে গ্যাপটা থাকে না। আর গ্যাপ না থাকাতে 2s এবং 2p এরা দুইটাই কি করতে পারে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। এবং সেম কথা আমরা বলতে পারি লোহার ক্ষেত্রে, যে Fe26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 4p0। এই যে এদের 4s আর 3d এর মধ্যে শক্তি গ্যাপটা কম থাকায় এরা ওভারল্যাপ হয়ে যায়, এবং 3d 4s দুইটাই কি করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এরা আসলে দুইটা কেন হয়, ওভারল্যাপ হয়ে যায় বলেই দুইটা অরবিটাল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং এদের শক্তি গ্যাপ থাকে না, হাইব্রিডাইজেশন হয়, হাইব্রিড হয়। ঠিক আছে, এইখানে হয় হলো এসডি হাইব্রিড অরবিটাল পাই আমরা। তাহলে এই যে 4s আর হলো 3d এটার শক্তি গ্যাপ কম হওয়াতে এইখানে আমরা হাইব্রিড অরবিটাল পাই। এবং এইটা কি হাইব্রিড অরবিটাল, এটা হলো ডিএস হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই অরবিটাল হওয়ার মানে ব্যান্ড হওয়ার কারণ দুইভাবে ব্যাখ্যা করতে পারি, যে কখন অরবিটাল গুলা ব্যান্ড হবে, যখন রাসায়নিক বিক্রিয়া করতে যাবে সেটা যে কোনো ধরনের, তখন এরা ব্যান্ড হবে। কেন হবে, দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। এক হলো যে 50% সর্বদাই যে এরা ইলেকট্রন শেয়ার করে বা ইলেকট্রন গ্রহণ করে, যাই করুক না কেন, সর্বদাই 50% একটা সম্ভাবনা থাকে যে এদের কি হবে, চারটা কোয়ান্টাম নাম্বার সেম হয়ে যাওয়ার একটা সম্ভাব্যতা থাকে। তাহলে এটা তো সম্ভব না, তখন এরা কি করে, এনার্জিটা স্প্লিট করে এবং ব্যান্ডের রূপান্তর হয়। বা আমরা এটা যদি বলি যে দুইটাই ইলেকট্রন একই অরবিটালে আসা মানে হলো দুইটা ভিন্ন পরমাণু থেকে দুইটা ইলেকট্রন আসতেছে, তাইলে এদের তরঙ্গের উপরিপাতন ঘটবে। দুইটা ভিন্ন পরমাণু থেকে দুইটা ইলেকট্রন এসে এখানে শেয়ার হইতেছে, তাইলে এদের শক্তি তরঙ্গের উপরিপাতন ঘটবে এবং এনার্জি ব্যান্ড ফর্ম করবে। ঠিক আছে, তাহলে ব্যান্ড তত্ত্বের সাহায্যে পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী আমরা ব্যাখ্যা করব। ব্যান্ড তত্ত্বের সাহায্যে পরিবাহী, অর্ধপরিবাহী ও অপরিবাহী ব্যান্ড তত্ত্বের সাহায্যে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। যদি মানে এই যে পরিবহন ব্যান্ড এবং যোজনী ব্যান্ডের মধ্যে কোনো শক্তি পার্থক্য না থাকে, যে যদি একটা একাধিক পরমাণু মিলে যৌগ গঠন করে বা ধাতব বন্ধন গঠনকালে যদি আমরা পরিবহন ব্যান্ড এবং যোজনী ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য না থাকলে এরা পরিবাহী হবে। ঠিক আছে, আমরা যদি এইভাবে বলি যে যোজনী ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য না থাকলে যোজনী ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য না থাকলে এরা পরিবাহী হবে। যদি শক্তি পার্থক্য কম হয় তবে এরা অর্ধপরিবাহী হবে। কতটুকু কম, আমরা বলি এখানে ফরবিডেন ব্যান্ডের মান লেস দেন ইকুয়াল হয় 1.1 eV। এটা হলো কন্ডিশন, যে পরিবহন ব্যান্ডের মান কতটুকু হবে, লেস দেন 1.1 eV। আর নাম্বার 3, যদি শক্তি পার্থক্য বেশি হয়
শক্তি যোজনী ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্যটা পার্থক্য বেশি হলে অর্থাৎ ফরবিডেন ব্যান্ড এর শক্তি পার্থক্য শক্তি 2 eV এর বেশি হলে এদের অপরিবাহী বলে। ঠিক আছে, তাহলে আমরা যদি দুইটা পরিবাহী দেখি, একটা হলো Fe26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 4p0, তাহলে স্যার এর শক্তি কত? 4 + 1 = 5, 3 + 2 = 5, 4 + 0 = 4। তাহলে শক্তি পার্থক্য কম। তাহলে আমরা যদি দেখি এরা যে ব্যান্ড ফর্ম করে, এই ব্যালেন্স ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে গ্যাপটা কম থাকে, গ্যাপটা অনেক কম থাকে কন্ডাকশন ব্যান্ড। তাহলে তাপজনিত শক্তি ইলেকট্রনগুলোর ব্যান্ডের মধ্যে তাপজনিত গড় গতিশক্তি হয় E average equal to KT। তাহলে এই তাপজনিত কারণে প্রচুর ইলেকট্রন এখানে চলে আসে একটু দূরে, নিউক্লিয়াস থেকে একটু দূরে। এরা কিন্তু আয়নিত না, নিউক্লিয়াস থেকে একটু দূরে প্রচুর পরিমাণ ইলেকট্রন এইখানে চলে আসে। তাপজনিত কারণে প্রচুর ইলেকট্রন এখানে চলে আসে, আর এদেরকে আমরা নাম দিছি মুক্ত ইলেকট্রন। তাহলে মুক্ত ইলেকট্রন কি? তাপ শক্তির প্রভাবে ইলেকট্রনগুলো যোজনী ব্যান্ডের ইলেকট্রনগুলো যোজনী ব্যান্ডের ইলেকট্রনগুলো গতিশক্তি লাভ করে। ফলে এরা পরিবহন ব্যান্ডে চলে আসে এবং পরিবহন ব্যান্ডে চলে আসে এবং র্যান্ডম মোশন লাভ করে। র্যান্ডম মোশন যদি আমরা বাংলায় বলি তাহলে কি হবে? র্যান্ডম মোশন ইতস্ত ছোটাছুটি করে। ছোটাছুটি করতে থাকে। নিউক্লিয়াস থেকে একটু দূরে সরে যাওয়ায় নিউক্লিয়াসের সাথে এদের আকর্ষণ বল কমে যায়। নিউক্লিয়াস হতে একটু দূরে সরে যাওয়ায় নিউক্লিয়াসের সাথে এদের আকর্ষণ বল
কমে যায়, তাই এদেরকে মুক্ত ইলেকট্রন বলা হয়। মুক্ত ইলেকট্রন বলার কারণ হলো এটা, যে নিউক্লিয়াস থেকে একটু দূরে সরে যায়। ঠিক আছে, এই পরিবাহীগুলার আপেক্ষিক রোধ হয়, পরিবাহী পদার্থের আপেক্ষিক রোধ হয় 10⁻⁻8 ওহম মিটার রেঞ্জের, এর কাছাকাছি হয়। ঠিক আছে, এরপরে আসি আমরা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী অর্ধপরিবাহী আমরা এইখানে যদি দেখি যে এদের এদের ব্যান্ড গ্যাপটা আসলে কম হয়। আমরা সিলিকন বা জার্মেনিয়ামের ক্ষেত্রে এদের ব্যান্ডের গ্যাপটা কম হয়, এবং আমরা যদি দেখি যে ব্যালেন্স ব্যান্ড, এটা হলো ভ্যালেন্স ব্যান্ড আর এটা হলো কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, এটা এটা টোটালি ফিল আপ থাকে, আর মাঝখানে এটা হলো ফরবিডেন ব্যান্ড। এই সিলিকনের জন্য এই ফরবিডেন ব্যান্ড এটা হলো ইকুয়াল টু 1.1 ইভি, আর জার্মেনিয়ামের জন্য ফরবিডেন ব্যান্ডের মান হলো 0.7 ইভি। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা একটু আমরা লিখে দেই যে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ হয়, এটা হলো 10⁻⁻4 ওহম মিটার রেঞ্জের, এর কাছাকাছি হয়, একটু হেরফের হইতে পারে কিন্তু এর কাছাকাছি হয়। আরেকটা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য তড়িৎ প্রবাহ পাওয়া যায় মাইক্রো এম্পিয়ার মাত্রার। বিশুদ্ধ অর্ধপরিবাহীর জন্য মাইক্রো এম্পিয়ার লেভেলের তড়িৎ প্রবাহ পাওয়া যায়। অনেক কম। এখন আমরা একটু দেখো, আমরা বলছি তাপজনিত গড় গতি শক্তি হলো E ইকুয়াল টু KT। ধরো আমরা 300 কেলভিন দিয়ে যদি হিসাব করি, তাহলে K এর মান হলো 1.38 ইন্টু 10⁻⁻, কত? বোলসম্যান ধ্রুবকের মান কত? 1.123 বোধহয়, নাকি? এই তোমরা কি কেউ আসো? জি স্যার। বোলসম্যান ধ্রুবকের মান কত? আমার মাথায় নাই। 1. এটা কি 10⁻21 না 23? 21 বোধহয়, না? আচ্ছা, এটা তো আমরা বের করতে পারি। এটা হলো 8.314 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। স্যার -23 হবে। মাইনাস না, না মাইনাস না, প্লাস। আচ্ছা, ওটা কি 1.123 ইন্টু 10⁻23 হবে? স্যার 1.38 গুণ 10⁻⁻23। ও আচ্ছা আচ্ছা, 1.38 হবে। 138। এটা হলো জুল পার হ্যাঁ। কেলভিন পার মলিকিউল। আচ্ছা, তাহলে আমরা কেটির মান যদি বের করি, ধরো 300 কেলভিনে কত আসবে? ই এভারেজ আসবে হলো 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু 300। কত জুল আসে?
4.14 গুণ 10 to the power minus 21 14 into 10 to the power minus 21 জুল। ইভিতে নাও, এটা কত ইভি আসবে? ইভিতে নাও। sir 0.025 ev ইভি। এখন আমরা জার্মেনিয়ামের জন্য বললাম 0.7 আর সিলিকনের জন্য বললাম 1.1 ইভি। আর আমরা 300 কেলভিনে এটা পাইলাম হলো 0.025 ইভি। স্যার এটা হলো গড় মান, এটা হলো গড় মান, তাহলে এই মানটা হলো গড় মান, গড় গতি শক্তি। আর গড় গতি শক্তি হওয়ার জন্য অল্প কিছু ইলেকট্রন কি করবে, এই 0.7 বা 1.1 ইভি শক্তি ক্রস করতে পারবে। তাহলে অল্প কিছু ইলেকট্রন এইখানে পাওয়া যাবে, তাহলে অল্প পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকবে, খুবই কম। এর জন্য অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধের মান 10 to the power minus 4 ওহম মিটার রেঞ্জের হয়। ঠিক আছে স্যার পেজটা একটু স্ক্রল করে উপরে নেবেন, অর্ধপরিবাহীর। ঠিক আছে জি স্যার, হয়েছে। সমস্যা নাই, গ্রুপে পেজ দিয়ে দিব, না তুলতে পারলেও তখন করে নিতে পারবা। তাহলে আমরা দেখলাম যে আর অপরিবাহীর ক্ষেত্রে এই গ্যাপটা যদিও আমরা বলি 2 ইভি থেকে বেশি হয়, কিন্তু আমরা মানে এমন কোনো অপরিবাহী পাই না যাদের ক্ষেত্রে ফরবিডেন ব্যান্ডের গ্যাপটা 4 ইভি থেকে কম, মানে 2 এর কাছাকাছি আছে এরকম কোনো কিছু আসলে আমরা পাই না। ঠিক আছে, সকল মানে আমরা এর ছাড়া যে পাই মানে অপরিবাহীগুলা পাই, সব ক্ষেত্রে অপরিবাহীগুলার হলো মানে ফরবিডেন ব্যান্ডের এনার্জি ভ্যালু হলো গ্রেটার দেন 4 ইভি। এবং দু একটা যে ইলেকট্রন যায় না তা না, দু একটা ইলেকট্রন তো 4 ইভি থেকে বেশি শক্তি পেয়েও যেতে পারে, কিন্তু এক দুইটা ইলেকট্রনের জন্য তো আর কারেন্ট ফ্লো হবে না। এই জন্য যদি আমরা অপরিবাহী ক্ষেত্রে দেখি, অপরিবাহী যদি আমরা দেখি, তাহলে এই ব্যান্ড গ্যাপটা হয় অনেক অনেক বেশি। এটা হলো ভ্যালেন্স ব্যান্ড, এটা হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড, এবং এই ফরবিডেন ব্যান্ডের গ্যাপটা হলো গ্রেটার দেন 4 ইভি। 2 ইভি হইলেও হয়, কিন্তু আমরা আসলে 2 ইভি আছে এরকম কিছু পাই না, তাহলে এটার গ্যাপটা হয় আসলে 4 ইভি থেকে বেশি। এবং এদের রোধ তো অনেক, এবং অল্প কিছু ইলেকট্রন আসলে যায় দুই একটা, কিন্তু এর জন্য আমরা কোনো পাই না। স্যার খুব কমন একটা কোয়েশ্চেন, আমরা 9 থেকে অ্যান্সার দিয়ে আসতেছি, তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে কিন্তু অর্ধপরিবাহীর রোধ কমে, ব্যাখ্যা করো। তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে কিন্তু অর্ধপরিবাহী রোধ কমে। তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বাড়ে কিন্তু অর্ধপরিবাহী রোধ কমে, ব্যাখ্যা করো। ঠিক আছে, এখন আমরা যদি উপরে আমরা ব্যান্ড দুইটা আঁকি, ধরো একটা হলো পরিবাহীর ক্ষেত্রে কি হয়েছে, এটা ওভারল্যাপ হয়েছে, এটা ওভারল্যাপ হয়েছে। আর অপরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি গ্যাপ আছে, অল্প পরিমাণ গ্যাপ আছে, অল্প পরিমাণ গ্যাপ আছে। দুইটারই ধরো তাপমাত্রা হলো 300 কেলভিন, তাহলে এই ক্ষেত্রে প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, প্রচুর মুক্ত ইলেকট্রন আছে, আর এই ক্ষেত্রে অল্প কিছু মুক্ত ইলেকট্রন আছে, অল্প কিছু।
ঠিক আছে, দেখো এভারেজ, তাহলে ই এভারেজ কত, কেটি, তাহলে ই নেট কত, ই নেট কত হবে, এন কেটি। এনটা কি, এন হলো, এনটা হলো একক আয়তনে, ধরো আমরা ধরে নিলাম, বা এটা আবার আরেকটু লিখি, ই নেট হলো এন কেটি, তাহলে ভি এন কেটি, ভি হলো আয়তন কার, ওই যে টুকরাটা, যে টুকরাটা নিবা তার আয়তন, এন হলো একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, দেখো ইন্টারেস্টিং বিষয়টা দেখো, তাপমাত্রা বাড়লে, তাপমাত্রা বাড়লে এন এর মান বাড়বে না কমবে, বাড়বে স্যার। দুইটারই বাড়বে, দুইটারই বাড়বে, এইটারও অল্প কিছু বাড়বে, এইটারও বাড়বে, দুইটারই এন এর মান বাড়বে। তাপমাত্রা বাড়লে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়বে, কেন, এই এই যে গড় গতি শক্তি বাড়বে, সাথে সাথে মোট গতি শক্তিও বাড়বে, এবং এইটার গতি শক্তি অনেক বাড়বে, পরিবাহীর গতি শক্তি অনেক বাড়বে, আবার অর্ধ পরিবাহীর গতি শক্তি যেহেতু সংখ্যা কম, মোট শক্তিটা কম বাড়বে। আমরা I ইকুয়াল টু এন এ ইভি এই একটা সমীকরণ পড়াইছিলাম, তারণ বেগের রাশিমালা। তাহলে দেখো ইন্টারেস্টিং বিষয়, দেখো আই সমানুপাতিক এন, যদি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে তাহলে পরিবাহিতা বাড়ে, যদি একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে পরিবাহিতা বাড়ে, আবার যদি মানে গতি শক্তি বাড়ে রোধ বাড়ে, কারণ যত বেশি গতি শক্তি থাকবে রোধের মান বেশি হবে। তাহলে তাপমাত্রা বাড়লে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যাও বৃদ্ধি পায়, এটা পরিবাহীর ক্ষেত্রেও তাই, অর্ধ পরিবাহীর ক্ষেত্রেও তা। তাহলে দুইটার ক্ষেত্রে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বাড়ে, তাহলে সংখ্যা বাড়লে কি হবে, পরিবাহিতা বাড়বে, আবার মোট মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, তাহলে মোট গতিশক্তি কি হয়, বাড়ে, আর মোট গতিশক্তি বাড়লে কি হয়, রোধ বাড়ে। তাহলে দুইটারই পরিবাহিতা বাড়বে বা রোধ বাড়বে, দুইটারই ইফেক্ট আছে। রোধ বাড়বে কেন, মোট গতিশক্তি বাড়ে, পরিবাহিতা বাড়বে কেন, এন বাড়ে। তাহলে দুইটার ক্ষেত্রেই তো আমরা একই মানে একই ঘটনা দেখতে পাই, দুইটার ক্ষেত্রে কি এনও বাড়তেছে, মোট গতিশক্তিও বাড়তেছে, মোট গতিশক্তিও বাড়তেছে। তাহলে আমরা 9 10 এর বইয়ে যা পড়ছি এগুলো আসলে ভুলে যাব, এই না যে মেইন ঘটনাটা। আমরা যদি বলি তাপমাত্রা বাড়লে পরিবাহী এবং অর্ধ পরিবাহী উভয়ের একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমরা যদি লিখি তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহী এবং অর্ধ পরিবাহী উভয়ের একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, সাথে সাথে মোট গতিশক্তি বৃদ্ধি পায়, মোট গতিশক্তিও বৃদ্ধি পায়, মোট গতিশক্তিও বৃদ্ধি পায়। তাহলে বিষয়টা কি, এন বৃদ্ধি পাওয়ায় উভয়ের পরিবাহিতা বৃদ্ধি পাওয়ার কথা, বৃদ্ধি পাবে, আবার মোট গতিশক্তি বৃদ্ধি পাওয়ায়
পাওয়ায় উভয়ের রোধ বৃদ্ধি পাবে। কিন্তু একটার দেখো মুক্ত ইলেকট্রন অনেক বেশি পরিবাহিত, মনে করো যে বিলিয়ন বিলিয়ন আছে। যেমন এটা কেমন হয়, 10⁻27, 1 মিটার কিউবে আয়তনে 10⁻27টা হলো মুক্ত ইলেকট্রন থাকে। হ্যাঁ, তারপরে আরো বেশিও থাকে, 10⁻29, 31, অনেক, মানে 1 মিটার কিউব আয়তনে ট্রিলিয়ন ট্রিলিয়ন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে পরিবাহীর ক্ষেত্রে। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে সংখ্যাটা অনেক কম থাকে। ঠিক আছে, তাই যেহেতু মনে করো কয়েক ট্রিলিয়ন মুক্ত ইলেকট্রন আছে, এইখানে কয়েক হাজার বা কয়েক লাখ বাড়লেই কি, কিন্তু মোট গতি শক্তি কি হয়ে যাবে, অনেক বেড়ে যাবে। তাহলে পরিবাহীর ক্ষেত্রে আসলে মুক্ত ইলেকট্রনের সংখ্যার থেকে গতি শক্তির প্রভাবটা বেশি থাকে। আবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উল্টা হয়। তাহলে আমরা এটা লিখি, যেহেতু পরিবাহীর মুক্ত ইলেকট্রনের আধিক্য অনেক বেশি থাকে, তাই এর একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি অপেক্ষা মোট গতিশক্তির বৃদ্ধির প্রভাব অনেক বেশি থাকে, অপেক্ষা মোট গতিশক্তির বৃদ্ধির প্রভাব অনেক বেশি থাকে। তাই রোধ বৃদ্ধি পায়। অপরদিকে অর্ধপরিবাহীর মুক্ত ইলেকট্রনের ঘনত্ব মানে অনেক কম থাকায়, মুক্ত ইলেকট্রন অনেক কম থাকায় একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি মোট গতিশক্তির বৃদ্ধির প্রভাব হতে বেশি হয়। তাই পরিবাহিতা বৃদ্ধি পায়, অর্থাৎ রোধ হ্রাস পায়। তাহলে আমরা দুইটারই এনও বাড়ে, মোট শক্তিও বাড়ে। তাহলে অ্যাকচুয়ালি একটার কারণে রোধ বাড়ার কথা, আরেকটার কারণে রোধ কমার কথা। এন এর জন্য রোধ কমার কথা। এখন ধরো পরিবাহীর ক্ষেত্রে যতটুকু রোধ কমে, এর থেকে গতিশক্তির জন্য রোধ বেশি বাড়ে। তাহলে মোট প্রভাব কোনটা, গতিশক্তির প্রভাব বেশি, তাহলে রোধ বেশি বাড়ে। যতটুকু কমে তার থেকে বেশি বাড়ে, তাহলে মোট পরিবর্তনটা বাড়ে। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যতটুকু বাড়ে তার থেকে, মানে যতটুকু রোধ বাড়ে তার থেকে কমে বেশি, তাই মানে মোট রোধটা কমে যায়।
আবার কিন্তু এটার কি ঝামেলা আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে আর এটার রোধ আবার বাড়তে থাকে। তো এটা আমরা আসলে এত তাপমাত্রা তো যাই না, এই জন্য ওইদিকে আমরা আলোচনা করতেছি না। তাহলে আমরা আগে যা পড়ছি আসলে এগুলা কি যে ছিল লেখা আর কি লিখে আল্লাহ জানে। তো এখানে মেইন বিষয়টা হলো যে এন বাড়লে পরিবাহিতা বাড়ে, আবার তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে, তাহলে রোধ বাড়ে। কোনটার প্রভাব কোন ক্ষেত্রে বেশি তার উপর ডিপেন্ড করে যে আসলে আলটিমেট রেজাল্টেন্টটা কি বাড়বে নাকি কমবে। তো এই গেল হলো আমাদের পরিবাহী অর্ধ পরিবাহী। এখন আমরা একবারে অর্ধ পরিবাহীতে শুরু মানে চলে যাব বিশুদ্ধ অর্ধ পরিবাহী, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ অর্ধ পরিবাহী। বিশুদ্ধ অর্ধ পরিবাহী শুধুমাত্র জার্মেনিয়াম বা সিলিকনের ক্যালাস কে বিশুদ্ধ অর্ধ পরিবাহী বলে। তাহলে কি শুধুমাত্র জার্মেনিয়াম বা শুধুমাত্র সিলিকন এর ক্যালাস বা ক্রিস্টালকে বিশুদ্ধ অর্ধ পরিবাহী বলে। বিশুদ্ধ অর্ধ পরিবাহী বলে, ঠিক আছে। পিওর, এটাকে পিওর সেমিকন্ডাক্টর বলে, পিওর সেমিকন্ডাক্টর। কোনো কিছু মেশানো নাই। এই দুইটারে কেন বলে? কোনটা? এই খুব ভালো সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম আর সিলিকনই। হয় না, কার্বন হওয়ার কথা ছিল, কার্বন হয় না, কারণ হলো কার্বনের ক্ষেত্রে এই যে 2s 2p হওয়াতে, এটা নিউক্লিয়াসের কাছে হওয়াতে মানে বাইন্ডিং বন্ধন শক্তিটা বেশি হয়, যে কারণে এইটা মানে ছাড়া সাধারণত আমরা দুইটাই পাই খুব ভালো সেমিকন্ডাক্টর, একটা হলো জার্মেনিয়াম আর একটা সিলিকন। তাহলে শুধু জার্মেনিয়াম, শুধু সিলিকন বা শুধু মানে যেটা চতুর্যুজি মৌল, যেটা অর্ধ পরিবাহী হিসেবে কাজ করতে পারে, ওইটার ক্যালাসকে আমরা কি বলি? বিশুদ্ধ অর্ধ পরিবাহী। ঠিক আছে। স্যার পেজটা একটু উপরের দিক একটু স্ক্রল করেন সামান্য সময়ের জন্য, এখানে আর একটু নিচে। ঠিক জি আছে। স্যার, জি। আচ্ছা, এখন আমরা যদি এটা এটা আমরা একবারে যৌগ আকারে দেখব। ধরো এই হলো, আমরা যদি দেখি তাহলে এরা ইলেকট্রন শেয়ার করবে। এগুলাকে অরবিটালের মতো বলতে পারো বা এরকম না, দেখানো আর কি কে কার সাথে কে কানেক্টেড। তাহলে এইখানে যদি আমরা ধরো জার্মেনিয়াম নিলাম, জার্মেনিয়াম জার্মেনিয়াম তাহলে প্রত্যেকের কয়টা করে ইলেকট্রন আছে?
4টা করে ইলেকট্রন আছে, তাহলে 4টা ইলেকট্রন সে শেয়ার করবে, নিজের 4টা দিবে, 4টা শেয়ার করবে, এভাবে সে কি করবে, অষ্টক পূরণ করবে, অষ্টক পূরণ করবে। অষ্টক পূরণ করবে। তাহলে সাধারণত অষ্টক পূরণ করলে শক্তিশালী বন্ধন গঠিত হয়। তাহলে এখানে আসলে কোনো ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যাওয়ার কথা না। তাহলে আমরা যদি এদিকে দেখি, এটা যদি আমাদের যোজনী ব্যান্ড হয়, এটা যদি আমাদের যোজনী ব্যান্ড হয়, ব্যালেন্স ব্যান্ড, আর এইটা ধরো হলো পরিবহন ব্যান্ড, আর এটা যেহেতু আমাদের কি জার্মেনিয়াম, তাহলে ব্যান্ড গ্যাপ হবে কত, ফরবিডেন ব্যান্ড এটা হবে হলো 0.7 ইভি। আমরা বলছিলাম যে এই যে গড় তাপমাত্রা অনেক কম হইলেও কিছু কিছু ইলেকট্রনের তাপমাত্রা কি হয়ে যেতে পারে, অনেক বেশি হয়ে যেতে পারে। ধরো এই ইলেকট্রনটা এখান থেকে সে উপরে চলে আসলো, উপরে, বা এই ইলেকট্রনটা উপরে চলে গেল, তাহলে এরকম কিছু ইলেকট্রন, এই যে এটা পুরাটা প্যাকড, এখান থেকে কিছু ইলেকট্রন কি করলো, কিছু ইলেকট্রন এই যে উপরে চলে আসলো, তাহলে কিছু ইলেকট্রন উপরে চলে আসলো, ফ্রি ইলেকট্রন, অল্প কিছু ইলেকট্রন। তাহলে দেখো ইন্টারেস্টিংলি, যে জায়গাটা খালি হয়ে আছে, যে জায়গাটা খালি হলো, যে জায়গাটা খালি হলো, এখানে খালি হলো, আর ইলেকট্রনটা উপরে চলে গেল, তাহলে যে জায়গাটা খালি হলো, এই যে এটা হলো মুক্ত ইলেকট্রন, এইটা হলো আমাদের মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন। আর তাহলে এখন জার্মেনিয়াম কয়টা শেয়ার করে আছে, নিজের 3টা আর 4টা শেয়ার করলো, তাহলে অষ্টক পূরণে কয়টা বাকি, অষ্টক পূরণে তার একটা ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এরকম যদি অষ্টক পূরণে একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, ঠিক আছে, তখন আমরা এটাকে বলি ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তাহলে এই যে এটা হলো তীব্র ইলেকট্রন আসক্তি, যা হলো তীব্র ইলেকট্রন আসক্তি। তাহলে সে কি করতে পারে, ইলেকট্রন টানতে পারে। তাহলে যে ইলেকট্রন টানতে পারে সেটা হলো কি, পজিটিভ টাইপ চার্জ না? এইটাকে আমরা বলি পজিটিভ হোল। যে যখন শেয়ার করে বা কোনো অবস্থাতে এরকম হয় যে 7টা ইলেকট্রন আছে, তাহলে আমরা জানি যে এই যে ক্লোরিন ফ্লোরিন এগুলো তীব্র ইলেকট্রন আসক্তি দেখায়, ইভেন ও অক্সিজেন এগুলো তীব্র ইলেকট্রন আসক্তি দেখায়, কারণ ওই যে 7টা বা 6টা আছে, তাহলে তীব্র ইলেকট্রন আসক্তি। তাহলে সে নিজের 4টা ছিল, একটা হায়ার ব্যান্ডে মানে পরিবহন ব্যান্ডে চলে গেছে, আর একটা খালি আছে। তো খালি হয়ে যাওয়ার কারণে মোট 7টা হইলো, 7টা হওয়াতে তীব্র ইলেকট্রন আসক্তি হলো, আর এই তীব্র ইলেকট্রন আসক্তিকে আমরা বলতেছি পজিটিভ হোল। তাহলে শুধুমাত্র জার্মেনিয়াম বা শুধুমাত্র সিলিকন ক্যালাস কে আমরা বলতেছি বিশুদ্ধ অর্ধপরিবাহী বা পিওর সেমিকন্ডাক্টর, এবং এইখানে আমরা অল্প পরিমাণ আমরা কি পাই, মুক্ত ইলেকট্রন পাই, এবং এবং অল্প পরিমাণ কি পাই, ইলেকট্রন আসক্তি পাই। ইলেকট্রন আসক্তি এগুলা কোথায় হয়, এগুলা হয় ব্যালেন্স ব্যান্ডে, এটাকে আমরা বলতেছি পজিটিভ হোল, আর এইগুলাকে বলতেছি মুক্ত ইলেকট্রন। তাহলে অর্ধপরিবাহীতে কারেন্ট দুই কারণে ফ্লো হইতে পারে, একটা হলো ইলেকট্রন আসক্তির জন্য, আর একটা হলো মুক্ত ইলেকট্রনের জন্য। তাহলে আমরা এটা লিখতে পারি অর্ধপরিবাহীর তড়িৎ বাহক, এটাকে কারেন্ট ক্যারিয়ার বলে। অর্ধপরিবাহীর তড়িৎ বাহক দুইটা, কি কি, নাম্বার 1 মুক্ত ইলেকট্রন, নাম্বার 2 ইলেকট্রন আসক্তি। আসক্তি বা
পজিটিভ হোল। তাহলে অর্ধপরিবাহী দুই কারণে, দুইটা হলো আমাদের মানে কারেন্ট ক্যারিয়ার, দুইটার জন্য কারেন্ট ফ্লো হইতে পারে। একটা হলো মুক্ত ইলেকট্রনের জন্য, আর একটা হলো ইলেকট্রন আসক্তির জন্য। দুইটার জন্যই কারেন্ট ফ্লো হইতে পারে, বা পজিটিভ হোল বলি আমরা এটাকে। ঠিক আছে, তারপরে আসি আমরা অপদ্রব্য। অপদ্রব্য বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অন্য যে কোনো মৌল যুক্ত করলে তাদেরকে অপদ্রব্য বলে। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অন্য যে কোনো, প্রধানত আমরা ত্রিযোজী বা পঞ্চযোজী, সাধারণত আমরা ত্রিযোজী বা পঞ্চযোজী যৌগ এক করি, যে কোনো মৌল যুক্ত করলে তাদেরকে অপদ্রব্য বলে। ইমপিউরিটিস, ইমপিউরিটিস বানান ভুল হইতে পারে, দেখুন ঠিক করে নিন, অপদ্রব্য বলে। ঠিক আছে, আর অপদ্রব্য মেশানোর প্রক্রিয়া, মানে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। ডোপিং, ডোপিং। বিশুদ্ধ মানে অর্ধপরিবাহীতে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। ডোপিং বলে। আর একটা আছে অবিশুদ্ধ বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, সরি এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক, এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। অপদ্রব্য মিশ্রিত অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। অপদ্রব্য মিশ্রিত অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। ঠিক আছে, এই দুই ধরনের অবিশুদ্ধ অর্ধপরিবাহী আছে, একটা হলো পি টাইপ আর একটা হলো এন টাইপ। আসলে আমরা আমাদের দরকার অনুযায়ী এগুলা বানাইছি। দুই ধরনের অবিশুদ্ধ অর্ধপরিবাহী রয়েছে, নাম্বার 1 পি টাইপ আর নাম্বার 2 এন টাইপ।
তাহলে পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, দুই ধরনের অবিশুদ্ধ অর্ধপরিবাহী আছে, একটা হলো পি টাইপ আর একটা হলো এন টাইপ। এখন আসো পি টাইপ বা পজিটিভ টাইপ। পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য হিসেবে ত্রিযোজী মৌল ডোপিং করলে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য হিসেবে ত্রিযোজী মৌল যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আর কি কি আছে ত্রিযোজী? বোরন। বোরন। বোরন কি বি আর না বি? বি। আর কি আছে? স্যার নাইট্রোজেন। না না, নাইট্রোজেন তো 5। নাইট্রোজেন ত্রিযোজী তো এই কারণে না, নাইট্রোজেনের তো সর্ববহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, নাইট্রোজেন তো হলো পঞ্চযোজী, পরিবর্তনশীল যোজনী দেখায়। হ্যাঁ, তিন বেশি দেখায়, তবে 5ও দেখায়। আচ্ছা, ইত্যাদি। ত্রিযোজী মৌল ডোপিং করলে পি টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়। তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য হিসেবে ত্রিযোজী মৌল ডোপিং করলে পি টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা দেখি কেমন হয়। এটা সিলিকন, আর এটা ধরলাম আমরা অ্যালুমিনিয়াম, এল। তাহলে এইখানে যদি ইলেকট্রন শেয়ার করে, ধরো সিলিকনের আছে 4টা, 4টা শেয়ার করলো, 4টা শেয়ার করলো, তাহলে সিলিকন গুলো আছে 4টা, তারা 4টা শেয়ার করলো, তাহলে সিলিকনের 4টা করে ইলেকট্রন আছে এবং তারা 4টা করে শেয়ার করলো। এখন অ্যালুমিনিয়ামের আছে হলো 3টা, সে 3টা শেয়ার করলো। তাহলে যতটা অ্যালুমিনিয়াম আমরা যুক্ত করলাম, যতটা অ্যালুমিনিয়াম যুক্ত করলাম, ততটা একটা ইলেকট্রন আসক্তি সৃষ্টি হলো। আর কিছু কিছু তো এই সিলিকন মানে আগে স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু সিলিকনের ইলেকট্রন গুলা তো চলেই যাবে। ঠিক আছে,
আমরা যদি এটাকে এইভাবে দেখি, এটাকে যদি আমরা এইভাবে দেখি যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর যে নিয়মটা, ধরো এই যে লাল, এটা হলো আমাদের ব্যালেন্স ব্যান্ড, ধরো এটা হলো আমাদের কন্ডাকশন ব্যান্ড, এবং মাঝখানে আমাদের হলো ফরবিডেন ব্যান্ড, এটা হলো 1.1 ইভি। তাহলে কিছু ইলেকট্রন এখান থেকে চলে যাবে, ধরো এইখানে কিছু ইলেকট্রনের ঘাটতি হলো আর এইখানে কিছু ইলেকট্রন পাওয়া গেল। তাহলে এইটা কেন? এটা হলো পিওর সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য, যে সিলিকনের কিছু ইলেকট্রন কি হলো, কন্ডাকশন ব্যান্ডে গেল, আবার যেখানে গেল সেখানে ঘাটতি হলো। তাহলে এই যে এখানে ঘাটতি হলো, এই ইলেকট্রনটা এখানে গেল, ধরো এইখানে ঘাটতি হলো, এই ইলেকট্রনটা এখানে গেল। কিন্তু আমরা যতটা কি করলাম, অ্যালুমিনিয়াম দিলাম, ততটা অতিরিক্ত কি পাবো, ইলেকট্রন আসক্তি পাবো অতিরিক্ত। তাহলে মানে আমি যে হারে ডোপিং করব, এই হারে আমরা মুক্ত ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাইতে থাকবে। তাহলে যে হারে ইলেকট্রন আমরা মানে কি বলে ত্রিযুজি মৌল ডোপিং করব, এই হারে আমরা পজিটিভ হোল পাবো। ঠিক আছে? তাহলে এইখানে দেখো, তাহলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা অনেক কমে গেল, আবার পজিটিভ হোলের সংখ্যাটা বেড়ে গেল। এই জন্য এটাকে আমরা বলি, একটা হলো গৌণ তড়িৎ বাহক আর একটা হলো মুখ্য তড়িৎ বাহক। তাহলে এইখানে হয়ে যায় মুক্ত ইলেকট্রন গুলো গৌণ তড়িৎ বাহক হিসেবে কাজ করে। আর পজিটিভ হোল মুখ্য তড়িৎ বাহক হিসেবে কাজ করে। তাহলে একটা হলো গৌণ তড়িৎ বাহক আর একটা মুখ্য তড়িৎ বাহক। এখন দেখো, এখানে দুইটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হলো ব্যালেন্স ইলেকট্রন, মানে এখানে কারেন্ট ফ্লো হবে কার জন্য, ব্যালেন্স ইলেকট্রনের জন্য। ব্যালেন্স ইলেকট্রন গুলা মুভ করবে। তাহলে ব্যালেন্স ইলেকট্রন গুলা নিউক্লিয়াসের কাছে থাকে, আর ব্যালেন্স ইলেকট্রন গুলাকে মুভ করানোটা টাফ। যেহেতু পি টাইপের মুখ্য তড়িৎ বাহক পজিটিভ হোল, তাই এর রোধ বেশি হয়। যেহেতু পি টাইপের মুখ্য তড়িৎ বাহক পজিটিভ হোল, তাই এর রোধ বেশি হয়। কারণ এর তড়িৎ প্রবাহ যোজনী ইলেকট্রনের প্রবাহের জন্য ঘটে। ইলেকট্রনের প্রবাহের জন্য ঘটে। ঠিক আছে? তাহলে এর রোধ এই জন্য বেশি হয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয়, এখন দেখো, কোনো কারণে যদি একটা ইলেকট্রন অ্যালুমিনিয়ামের এই খালি জায়গাটাতে বসে, অ্যালুমিনিয়ামের নিজের 3টা আছে, সে শেয়ার করছে 4টা। তাহলে সে তো শেয়ার করছে, এর জন্য তার মানে এই চার্জ বাড়বে কমবে না। তাহলে সে শেয়ার করছে 4টা, আছে 3টা, সে আসলে শেয়ার করতে বাধ্য হয়েছে, সে ট্র্যাপে পড়ছে। আমরা সিলিকনের মাঝে বা জার্মেনিয়ামের মাঝে অল্প পরিমাণ আমরা কি করলাম, অ্যালুমিনিয়াম অ্যাড করে দিলাম, তাহলে সে ট্র্যাপে পড়লো। ঠিক আছে? এখন একটা ইলেকট্রন যদি অ্যালুমিনিয়ামের এই যে জায়গাটা ফিল আপ করে, তাহলে অ্যালুমিনিয়ামের কক্ষপথে ইলেকট্রন কি হয়ে যাবে, একটা বেশি হবে। তাই অ্যালুমিনিয়ামটা কি হয়ে যাবে, নেগেটিভ আয়ন হয়ে যাবে, ঋণাত্মক আয়ন হবে।
তাহলে আমরা এটা এভাবে বলতে পারি যে পি টাইপের ত্রিযুজি মৌলগুলো সুপ্ত ঋণাত্মক আয়ন হিসেবে কাজ করে। পি টাইপের ত্রিযুজি মৌলগুলো সুপ্ত ঋণাত্মক আয়ন হিসেবে থাকে। সে নিউট্রাল, সে সুপ্ত, সে ঋণাত্মক হওয়ার সম্ভাবনা আছে। একটা ইলেকট্রন যদি এখানে গিয়ে বসে, কোনোভাবে একটা ইলেকট্রন যদি এখানে বসে, সে কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে। এর আগে কিন্তু সে নিউট্রাল, ঋণাত্মকও না ধনাত্মক, মানে তার একটা চার্জ টানার ক্ষমতা হয়েছে, কারণ সে এখন মোট তার কক্ষপথে বহিস্থ কক্ষপথে শেয়ার করছে 4টা, নিজের আছে 3টা, তাহলে 7টা ইলেকট্রন হওয়াতে তীব্র ইলেকট্রন আসক্তি হলো। কিন্তু কোনো কারণে যদি একটা ইলেকট্রন ওই জায়গাটাতে বসে, তাহলে সে শেয়ার করলো 4টা, নিজের আছে 3টা, আরেকটা চলে আসলো, তাহলে তার কক্ষপথে 4টা হয়ে গেল। তাহলে 4টা যে হইলো, তার তো হলো 3টা হইলে সে নিউট্রাল, 4টা হওয়ার কারণে সে নেগেটিভ আয়ন হয়ে যাবে। তাহলে কোনো কারণে যদি ওই জায়গাগুলো ফিল আপ করে, তখন এরা কি হয়ে যাবে? ঋণাত্মক আয়ন হয়ে যাবে। আর যেহেতু ঋণাত্মক আয়ন হয়ে যাওয়ার একটা চান্স আছে, তাই এরা হলো সুপ্ত ঋণাত্মক আয়ন হিসেবে কাজ করে বা হিসেবে থাকে। স্যার ঠিক আছে, সবাই দোয়া করবেন। কালকে ইনশাল্লাহ আমরা, মানে আমি যাব একটু ঘুরতে, 28 তারিখ ইনশাল্লাহ আমরা ওই যে 10:30টায় ক্লাস নিব। আশা করি এই ক্লাস আরো একটু ডিটেলস দেবো, কারণ আমার সময় আছে, তোমাদেরও সময় আছে। হয়তো আমরা আরো 3-4টা ক্লাস নিব, হয়তো 4-5টা ক্লাস নিব, ডিটেলস ক্লাস নিব। তো আশা করি তোমাদের উপকারী হবে। ইনশাল্লাহ দেখা হবে।